বাংলাদেশের করিমগঞ্জ কিভাবে দখল করে নিয়েছিল ভারত, কেন ফিরতে চায় সেখানকার মানুষজন, কিভাবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যারা কিনা পূর্ববঙ্গের সাথে থাকতে চেয়েছিল তারা আজ ভারতের মানচিত্রে আটকা পড়ে আছে, কিভাবে সেই জায়গা আমাদের হাতছাড়া হয়ে আসাম রাজ্যের অংশ হয়ে গেল। করিমগঞ্জ এমন এক জায়গা যার মাটির নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের খনি, বিশেষ করে গ্যাস আর তেল। ভারতের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র করিমগঞ্জেই অবস্থিত। তাছাড়া এখানকার চা বাগানগুলোর খ্যাতিও বিশ্বজোড়া। ভৌগোলিক দিক থেকে এটি বর্তমানে আসামের একটি জেলা হলেও এর নাড়ির টান পুরোপুরি বাংলাদেশের সিলেটের সাথে। ভাষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া, মানুষের জীবনযাপন সবকিছুতেই এরা আদ্যপান্ত সিলেটি। আয়তনের দিক থেকে এটি 1809 বর্গ কিলোমিটারের একটি বিশাল এলাকা, যা আমাদের গাজীপুরের চেয়েও বড়। করিমগঞ্জের উত্তর পূর্বে রয়েছে আসামের কাছাড় জেলা, পূর্বে হাইলাকান্দি, দক্ষিণ পশ্চিমে ত্রিপুরা রাজ্য এবং উত্তর ও পশ্চিমে আমাদের বাংলাদেশ। মজার ব্যাপার হলো আসামের রাজধানী গুয়াহাটি থেকে করিমগঞ্জের দূরত্ব প্রায় 330 কিলোমিটার, অথচ আমাদের সিলেট শহর থেকে এর দূরত্ব মাত্র 50 কিলোমিটার। কুশিয়ারা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর প্রায় 87% মানুষই বাংলা ভাষায় কথা বলে, আর জনসংখ্যার প্রায় 65% মুসলিম। দেশভাগের সময় মুসলিমদের সংখ্যা আরও অনেক বেশি ছিল। আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলীও এই করিমগঞ্জেই জন্মেছিলেন। কিন্তু এই খাঁটি সিলেটি অঞ্চল কিভাবে ভারতের পেটে ঢুকল তা জানতে হলে আমাদের প্রথমে যেতে হবে 1885 সালে। সুবা বাংলার দেওয়ানি তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেছে। সিলেটও তখন ব্রিটিশদের অধীনে। কিন্তু ব্রিটিশরা চাইলেই তো আর সবকিছু সহজে দখল করতে পারে না। করিমগঞ্জের বিশাল একটা অংশ তখন শক্ত হাতে নিয়ন্ত্রণ করতেন রাধারাম নামের এক প্রতাপশালী জমিদার। অনেকেই তাকে ভালোবেসে এবং তার বীরত্বের কারণে নবাব রাধারাম বলে ডাকতেন। ব্রিটিশরা যখন এই এলাকা দখল করতে এলো, রাধারাম বুক চিতিয়ে লড়াই করলেন। প্রথম যুদ্ধে তিনি ব্রিটিশদের ঠেকিয়ে নিজের স্বাধীন রাজত্ব টিকিয়ে রাখলেন, কিন্তু ব্রিটিশদের বিশাল বাহিনী আর আধুনিক অস্ত্রের কাছে শেষমেশ তাকে হার মানতেই হলো। ব্রিটিশরা তাকে বন্দী করে সিলেটে নিয়ে যাওয়ার পথে রাধারাম নিজের সম্মান বাঁচাতে নিজেই প্রাণত্যাগ করেন। এরপর 1786 সাল থেকে পুরো করিমগঞ্জের উপর ব্রিটিশরা তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এরপর কেটে যায় অনেকটা সময়। যখন সিলেট পৌরসভা গঠন করা হয়, তখন করিমগঞ্জকে মহকুমা হিসেবে সিলেটের সাথে আনুষ্ঠানিকভাবে জুড়ে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। সিলেটের মানুষ বাংলার অংশ হিসেবেই বেশ সুখে শান্তিতে ছিল। কিন্তু 1874 সালে ব্রিটিশরা প্রশাসনিক সুবিধার কথা বলে আসাম নামে নতুন একটি রাজ্য গঠন করল। আসাম তখন বেশ অনুন্নত, পাহাড়ি আর জঙ্গল একটি এলাকা। তাদের নিজস্ব কোনো শক্তিশালী অর্থনীতি ছিল না। তাই আসামের অর্থনৈতিক আর শিল্পগত অবস্থা চাঙ্গা করার জন্য ব্রিটিশ সরকার উন্নত, শিক্ষিত আর আর্থিকভাবে সমৃদ্ধ সিলেটকে আসামের সাথে জুড়ে দিল। সিলেটের মানুষ কিন্তু শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করেছিল। তারা পূর্ববঙ্গের সাথেই থাকতে চেয়েছিল। এরপর 1905 সালে বঙ্গভঙ্গের সময় সিলেটকে আবারও বাংলার সাথে জুড়ে দেওয়া হলেও 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর আবারও সিলেটকে আসামের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়। এভাবেই করিমগঞ্জ প্রশাসনিকভাবে আসামের অংশ হিসেবে বেড়ে উঠতে থাকে। গল্পের আসল মোড় আসে 1947 সালে। ব্রিটিশরা সিদ্ধান্ত নিল তারা ভারতবর্ষ ছেড়ে চিরতরে চলে যাবে। ঠিক হলো ধর্মের ভিত্তিতে দুটি আলাদা দেশ হবে, ভারত আর পাকিস্তান। নীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো যাবে পাকিস্তানে আর হিন্দু এলাকাগুলো থাকবে ভারতে। কিন্তু আসাম তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভারতের ভাগে পড়েছে। তাহলে আসামের ভেতরে থাকা সিলেটের কি হবে? সিলেট তো তখন আসামের অংশ, অথচ সেখানকার বেশিরভাগ মানুষই মুসলিম। এই নিয়ে শুরু হলো বিশাল রাজনৈতিক বিতর্ক। কোনো উপায় না দেখে 1947 সালের 3 জুন ভারতবর্ষের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন একটি ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, সিলেটের মানুষ কোন দেশে যোগ দেবে সেটা তারা নিজেরাই ঠিক করবে, আর এর জন্য একটি গণভোটের আয়োজন করা হবে। 1947 সালের 6 এবং 7 জুলাই সিলেটে শুরু হলো সেই ঐতিহাসিক গণভোট। ব্যালট পেপারে দুটি সাধারণ প্রতীক রাখা হলো। একটি হলো কুড়াল, যা ছিল পাকিস্তান বা মুসলিম লীগের প্রতীক, আর অন্যটি হলো কুঁড়েঘর, যা ছিল ভারত বা কংগ্রেসের প্রতীক। অর্থাৎ কেউ যদি কুড়াল মার্কায় ভোট দেয়, তার মানে সে পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের সাথে থাকতে চায়, আর কুঁড়েঘরে ভোট দেওয়ার অর্থ হলো সে ভারতের সাথে থাকতে চায়। পুরো সিলেট, যার মধ্যে সুনামগঞ্জ, করিমগঞ্জ, মৌলভীবাজার আর হবিগঞ্জ মহকুমা অন্তর্ভুক্ত ছিল, সেখানে মোট ভোটার ছিলেন 5,46,815 জন। কুড়াল মার্কার জন্য গ্রামে গ্রামে ঘুরে ব্যাপক প্রচার চালালো মুসলিম লীগ। অন্যদিকে কুঁড়েঘরের পক্ষে সর্বভারতীয় কংগ্রেসও জান প্রাণ দিয়ে মাঠে নামল। সবার চোখ তখন সিলেটের দিকে, বিশেষ করে করিমগঞ্জের দিকে, কারণ এখানকার ফলাফল পুরো মানচিত্র বদলে দিতে পারে। প্রায় 77% মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন। ফলাফল যখন ঘোষণা করা হলো, দেখা গেল কুড়াল মার্কা বিশাল ব্যবধানে জিতে গেছে। মোট ভোটারের 56.56% মানুষ পূর্ব পাকিস্তানের পক্ষে, অর্থাৎ আজকের বাংলাদেশের সাথে থাকার পক্ষে পরিষ্কার রায় দিয়েছেন। করিমগঞ্জের মানুষও বিপুল ভোটে
পূর্ব পাকিস্তানের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করে। ভোটের এই ফলাফলের পর আর কোনো আইনি বা রাজনৈতিক বাধাই থাকার কথা নয়। নিয়ম অনুযায়ী সিলেট সহ হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং করিমগঞ্জ মহকুমার সরাসরি পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার কথা। কিন্তু রাজনীতির হিসাব কি আর এত সহজে মেলে? এখানেই শুরু হলো উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আর নোংরা এক ষড়যন্ত্র। ব্রিটিশরা সীমান্ত নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফ নামের এক ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দিল। অবাক করা বিষয় হলো, এই র্যাডক্লিফ সাহেব এর আগে জীবনে কোনোদিন ভারতবর্ষে আসেননি। এখানকার ভৌগোলিক অবস্থা, মানুষের আবেগ, সংস্কৃতি বা নদীর গতিপথ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। তিনি শুধু একটি বদ্ধ ঘরে বসে বসে পুরনো মানচিত্র আর একালে রিপোর্ট দেখে পেন্সিল দিয়ে দাগ কেটে কেটে সীমানা ভাগ করতে লাগলেন। গণভোটের ফলাফল স্পষ্ট হওয়া সত্ত্বেও 12ই আগস্ট যখন র্যাডক্লিফ লাইন বা সীমানা রেখা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো, তখন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। পূর্ব বাংলার নেতারা ক্ষোভে ফেটে পড়লেন। দেখা গেল করিমগঞ্জ, রাতাবাড়ি, পাথরকান্দি সহ সিলেটের 3.5 থানাকে সম্পূর্ণ অন্যায়ভাবে ভারতের আসামের সাথে জুড়ে দেওয়া হলো। এই জালিয়াতির পেছনের কারণটা কিন্তু একেবারেই অর্থনৈতিক আর কৌশলগত ছিল। করিমগঞ্জ ছিল বিশাল চা বাগান এবং প্রচুর গ্যাস ও তেল সম্পদে ভরপুর এক এলাকা। তাছাড়া এর ভৌগোলিক অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভারত কোনোভাবেই এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আর গুরুত্বপূর্ণ ভূখণ্ড হাতছাড়া করতে রাজি ছিল না। অনেক ঐতিহাসিকের মতে ভারতীয় কংগ্রেসের তৎকালীন শীর্ষ নেতাদের সাথে র্যাডক্লিফ সাহেবের এক গোপন আতাত বা আপোষ হয়েছিল। সেই গোপন চুক্তির ভিত্তিতেই শেষ মুহূর্তে সীমানা রেখা পরিবর্তন করে করিমগঞ্জকে ভারতের সীমানার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এবং গণভোটে সরাসরি বাংলার পক্ষে রায় দেওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের লোভে করিমগঞ্জের মানুষের সাথে এই বিশাল বেইমানি করা হলো। কিন্তু করিমগঞ্জের মানুষ কি এত সহজে এই অন্যায় মেনে নিয়েছিল? একেবারেই না। তৎকালীন করিমগঞ্জ মহকুমার এসডিও ছিলেন এম.এ. হক, যিনি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ভূমিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি এই বানোয়াট সীমানা মানতে পারলেন না। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হওয়ার পর তিনি করিমগঞ্জ মহকুমা পুলিশ কার্যালয়ে সগর্বে পাকিস্তানের পতাকা উড়িয়ে দেন। তিনি কোনো কিছুতেই করিমগঞ্জকে ভারতের হাতে বিনা যুদ্ধে ছেড়ে দেবেন না। তিনি সিলেটের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ নবাব আলীকে বারবার টেলিগ্রাম পাঠাতে লাগলেন যেন করিমগঞ্জকে রক্ষা করার জন্য দ্রুত পুলিশ বা মার্শাল বাহিনী পাঠানো হয়। এম.এ. হক প্রতিদিন আশায় বুক বাঁধতেন, আজ হয়তো সাহায্য আসবে, আজ হয়তো ফোর্স এসে ভারতের থাবা থেকে করিমগঞ্জকে বাঁচাবে। কিন্তু কেউ আসেনি। সিলেটের ম্যাজিস্ট্রেট কেন সেই জরুরি বার্তায় সাড়া দেননি, কেন ফোর্স পাঠাননি, তা আজও এক বিশাল রহস্য হয়ে আছে। এমনকি এম.এ. হক নিজেও পরবর্তীতে এই বিষয়ে মুখ খোলেননি। এভাবেই টানটান উত্তেজনায় কেটে গেল প্রায় 1 সপ্তাহ। ভারতীয় সামরিক বাহিনী ধীরে ধীরে করিমগঞ্জ শহরে প্রবেশ করতে শুরু করল। চারদিক থেকে ভারতীয় সশস্ত্র সৈন্যরা শহর ঘিরে ফেলল। এম.এ. হক তখন পুরোপুরি নিরুপায়। কোনো সাহায্য না পেয়ে বুক ভরা কষ্ট, ক্ষোভ আর হতাশা নিয়ে তিনি পুলিশ কার্যালয় থেকে পতাকাটি নামিয়ে নিতে বাধ্য হলেন। আর এভাবেই একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, যারা নিজেরাই রায় দিয়েছিল বাংলাদেশের সাথে থাকার, তারা চিরতরে ভারতের দখলে চলে যায়। হাজার বছর ধরে যে মানুষগুলো করিমগঞ্জের মাটিতে বসবাস করছে, আজ তাদেরকে অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো জীবন কাটাতে হচ্ছে। ভারতের বর্তমান সরকার এবং আসামের স্থানীয় প্রশাসন এই অঞ্চলের মানুষদের পদে পদে কোণঠাসা করে রেখেছে। আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে করিমগঞ্জের ভূমিপুত্রদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছেন। নাগরিকত্ব প্রমাণ করার জন্য তাদের কাছে পুরনো কাগজ চাওয়া হচ্ছে। একটু কাগজপত্রের এদিক ওদিক হলেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে এনআরসি আর সিএএ এর নামে তাদের নিরন্তর মানসিক ও সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। অনেককে পাঠানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। সরকারি চাকরি থেকে শুরু করে সাধারণ নাগরিক সুবিধা সব জায়গা থেকেই তাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে। এমনকি মুসলিম পরিচয় মুছে ফেলার জন্য ভারত সরকার বেশি দিন হয়নি করিমগঞ্জের নাম পর্যন্ত বদলে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীভূমি। এর একটাই উদ্দেশ্য, এই অঞ্চলের শত বছরের ইসলামী ইতিহাস ও সংস্কৃতিকে পুরোপুরি মুছে ফেলা। কিন্তু বাংলাদেশ কি আগামীতে কখনো করিমগঞ্জকে ফিরিয়ে আনতে পারবে? প্রাকৃতিক সম্পদে ভরপুর করিমগঞ্জ যদি সত্যিই বাংলাদেশের অংশ হতো, তবে তা আমাদের দেশের অর্থনীতিকে কতটা শক্তিশালী করত তা সহজেই অনুমেয়। কিন্তু বাস্তবে ভারত কখনোই তাদের এত বড় সম্পদের ভাণ্ডার আর কৌশলগত ভূখণ্ড সহজে ছেড়ে দেবে না। করিমগঞ্জের ব্যাপারটা নিয়ে আপনাদের কি মনে হয়? করিমগঞ্জকে কি আসলেই বাংলাদেশের অংশ হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।